আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সাকে কেন্দ্র করে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটা দেখার পরে সেটার একটা রিয়াকশন, তবে শুধুমাত্র ম্যাচ রেজাল্ট নিয়ে আলোচনা করতে চাই না, মূলত হ্যান্সি ফ্লিকের সিস্টেমটা আরও একবার এখানে এক্সপ্লেন করতে চাই, কয়েকজন প্লেয়ার সম্পর্কে একটু বিস্তারিত কথাবার্তা বলতে চাই। তার আগে আপনাদের উদ্দেশ্যে আরও একবার বিনীতভাবে অনুরোধ করছি, একটু ধৈর্য ধরতে হবে। পেশাদার জীবনে চাকরি সংক্রান্ত ব্যাপার নিয়ে যথেষ্ট পরিমাণ ব্যস্ত সময় যাচ্ছে, যে কারণে টাইমিংটা একটু এদিক থেকে সেদিক হয়ে যাচ্ছে। খুব দ্রুত এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আচ্ছা, বার্সেলোনা ভ্যালেন্সিয়ার বিপক্ষে কঠিন একটা ম্যাচে 1-0 গোলে পিছিয়ে পড়ার পরও যেভাবে 2-1 গোলে শেষ পর্যন্ত ব্যাক করেছে, এটাকে পজিটিভ একটা সাইন হিসেবে নিতেই হবে। দিন শেষে এটা একটা জয়, এবং জয় সবসময় 3টা পয়েন্ট নিয়ে আসে, সেটা যেভাবেই হোক। যদিও বার্সার ডিফেন্সিভ উইকনেস নিয়ে কথাবার্তা বলা যায়, প্রথম গোলের ক্ষেত্রে 5 নম্বর জার্সি পরিহিত ইনিয়াগো মার্টিনেজের ভুল পজিশনিং কিংবা অফসাইড ট্র্যাপ ঠিকমতো ইউজ করতে না পারা, মার্ক-আন্দ্রে টের স্টেগেনের বেশ কয়েকটা ফাম্বল, অনেক কিছু নিয়ে কথাবার্তা বলা যায়। তবে দিন শেষে রবার্ট লেভানডফস্কি তার ক্লাসটা দেখিয়েছেন। এমন টাইপের ম্যাচে লেভানডফস্কি অনেকটুকু একক কৃতিত্ব দেখাবেন, এটা লম্বা সময় ধরে আশা করি। একই সঙ্গে লামিন ইয়ামাল, রাফিনারা কিন্তু তাদের জায়গা থেকে পজিটিভ কিছু সাইন দেখিয়েছেন। তবে আমার কাছে মনে হয় এই মুহূর্তে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটা সমালোচনার জায়গা খুঁজে পাওয়া যায়, বিশেষ করে ফেরান তোরেসের ওই পজিশনে পারফরমেন্স এবং তোরেসে ওভারঅল এখন পর্যন্ত এই দলটাতে অবদান সকল কিছুই প্রশ্নবিদ্ধ। খুব একটা বেশি সুযোগ সুবিধা কোনো জায়গা থেকে অফার করতে পারছেন বলে আমার কাছে মনে হয় না। ওই পজিশনটাতে, অর্থাৎ তোরেস যে জায়গা থেকে ম্যাচটা স্টার্ট করলেন, সেখানে দানি ওলমো যখন খেলা শুরু করবেন, আমার কাছে মনে হয় ফাইনাল থার্ডে বার্সেলোনার ওভারঅল অবস্থাটা আরও অনেকটুকু ভালো দিকে যাবে। নিকো উইলিয়ামস কিংবা ট্রান্সফার রিউমারের দিকে যাচ্ছি না, এক্সিস্টিং স্কোয়াড নিয়ে কথাবার্তা বলতে চাই। এবং এখানে একটা বড় প্লেয়ারকে কেন্দ্র করে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে, এবং প্লেয়ারটার নাম ইকাই গুন্দোয়ান। এখন এখানে সমস্যার জায়গাটা কোনটা সেটা একটু আইডেন্টিফাই করি। দেখুন, প্রি সিজন থেকে দেখছি এবং প্রথম ম্যাচে দেখলাম দুই মার্ক কাসাদো, 20 বছর বয়সী ফুটবলার, এবং আরেক মার্ক বেন্নাল, যার বয়সটা মাত্র 17। এই দুই ইয়াং স্টারকে কিন্তু যথেষ্ট ভালোভাবেই হ্যান্সি ফ্লিক প্রমোট করছেন, এখানে সমস্যার কোনো কারণ নেই। এবং ওভারঅল 4-2-3-1-এ ডবল পিভটে যে একটা এক্সট্রা এনার্জির দরকার হয়, বয়সের কারণে হোক কিংবা প্লেইং স্টাইল হোক, মার্ক কাসাদো কিংবা মার্ক বেন্নালরা কিন্তু সেই জিনিস, অর্থাৎ প্রচুর পরিশ্রম করে খেলার যে একটা প্রবণতা, সেটা কিছুটা হলেও আনতে পারছেন কিংবা অন্তত আনার ঝলক দেখাচ্ছেন। হয়তোবা এই ডিওকে ঠিক ততদিন পর্যন্ত এই কোচ হ্যান্সি ফ্লিক কন্টিনিউ করাবেন যতদিন পর্যন্ত তার একেবারে ফার্স্ট চয়েস লাইন আপে মিডফিল্ডাররা ফিরে না আসেন। এবং আমি একেবারে স্পষ্ট বলতে চাই, এই ডবল পিভট সিস্টেমে একজন হচ্ছেন ফ্র্যাঙ্কি ডিয়ং, আরেকজন হচ্ছেন গাভি, এই দুজন এই পজিশনের জন্য বেস্ট চয়েস অপশন হতে পারেন। ওভারঅল তাদের যে প্লেইং প্রোফাইল, তাদের যে আলাদা আলাদা স্কিল, সেটা 4-2-3-1-এ এই দুটো পজিশনের জন্য একেবারে খাপে খাপ মিলে যায়। এখানে ইনজুরি থেকে ফিরে আসার পরে একটা পজিশনে ফ্র্যাঙ্কি ডিয়ং, আরেকটা পজিশনে গাভি, তারা এই জায়গা পাওয়াটা উচিত এখন পর্যন্ত এই জিনিসটা মনে হচ্ছে। এখন প্রবলেমটা হচ্ছে, তাহলে ইকাই গুন্দোয়ানের মতো একজন অভিজ্ঞ ফুটবলারের খেলার জায়গাটা কোনটা? সেটা হতে পারে রাফিনা এ ম্যাচে যে পজিশনটাতে খেলেছেন, একটু হাই অন দ্য পিচে থাকা একজন অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটা, যেটা ইকাই গুন্দোয়ান একটা সময় ম্যানচেস্টার সিটির জার্সিতে যথেষ্ট ভালো করেছেন। অথবা এই ডাবল পিভটের যে কোনো একটা পজিশন যেখানে কিছুটা হলো ইকাই গুন্দোয়ান হাই অন দ্য পিচ থাকতে পারবেন। ইকাই গুন্দোয়ান অবশ্যই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে স্টার্ট করতেই পারেন, লম্বা একটা সময় করেছেন বটে। তবে গুন্দোয়ান আরেকটু বেশি অ্যাটাক মেন্টালিটির আমার কাছে মনে হয়, তাকে যদি ফাইনাল থার্ডে আরেকটু স্পেস দেওয়া হয়, একটু উপরে উঠে খেলার সুবিধা দেওয়া হয় তাকে, সেখানে ইকাই গুন্দোয়ান সবচেয়ে ভালো সার্ভিস দেন। তবে সেই পজিশনের জন্য পেদ্রি নামক একটা প্লেয়ার কিন্তু অটোমেটিক একটা চয়েস হিসেবে প্রায় প্রতিটা কোচের ফোকাল পয়েন্টে চলে আসবেন। পেদ্রিও কিন্তু সেই পজিশনে খেলতে পারেন। দানি ওলমোকে আমি আপাতত লেফট উইংয়ে সরিয়ে রাখছি, তবে দানি ওলমোর মুভমেন্ট আমরা সকলে জানি, তিনি প্রথাগত ওয়াইড লেফট উইঙ্গার নন, বরঞ্চ একজন ইনসাইড উইঙ্গারের মতো লেফট সাইডে শুরু করলেও এখানে রাফিনা যে পজিশনে খেলেছেন আস্তে আস্তে ওই জায়গাটা অকুপাই করবেন। এবং যখন দানি ওলমো খেলবেন তখন লেফট সাইডের 4-2-3-1-2-এ যে ডিফেন্সিভ মিডফিল্ডারটা খেলবেন, তার ওয়ার্ক রেটটা অনেক বেশি করে বেড়ে যাবে এবং তাকে লেফট সাইডে একটা কাভারেজ দিতে হবে, কারণ আলেহান্দ্রো বালদে উপরে উঠবেন। এই পজিশনের জন্য আবার গাভি খুবই ভালো একটা চয়েস, কারণ গাভি নিজে রিলেন্টলেস প্রেসিং করতে পারেন, সত্যিকার অর্থে ওয়ার্ক হর্স টাইপের একজন ফুটবলার। তবে এখানে সমস্যাটা হয় ওই একটা পজিশন নিয়ে পেদ্রি ওলমোর মতো অপশন আছে, একই সঙ্গে ইকাই গুন্দোয়ানের মতো অপশন আছে। অপশন থাকে অনেক বেশি করে ভালো, যখন প্লেয়াররা সে জিনিসটা মেনে নেন, ইকাই গুন্দোয়ান সম্ভবত মেনে নিচ্ছেন না। এবং রিপোর্টগুলো সাজেস্ট করছে ইকাই গুন্দোয়ান ম্যানচেস্টার সিটিকে নাকি রিকোয়েস্ট করেছেন তাকে ফিরিয়ে আনার কোনো পথ খোলা আছে কিনা সেটা একটু যাচাই বাছাই করতে, কিংবা ট্রান্সফার মুভমেন্টের জন্য বার্সা ম্যানেজমেন্টকে নাকি একটা নক দিয়ে রেখেছেন। সেক্ষেত্রে গুন্দোয়ানকে হয়তোবা হ্যান্সি ফ্লিককে স্যাক্রিফাইস করতে হবে। এবং এখানে বার্সাকে ঘিরে একটা কিন্তু সমস্যার জায়গা তৈরি হচ্ছে। মিডফিল্ডে বার্সার সবসময় অপশনের কিছু না কিছু ঘাটতি দেখা যায়, যদিও বার্সার এই সময়টাতে মিডফিল্ড
মিডফিল্ডই সবচেয়ে বড় শক্তির জায়গা হওয়া উচিত। তবে আমরা গত সিজনগুলোতে দেখেছি গুরুত্বপূর্ণ মোমেন্টে প্লেয়াররা যখন ইনজুরিতে পড়েন সেখান থেকে প্লেয়ারদেরকে বের করে আনাটা এত বড় একটা সিচুয়েশন হয়, একটা সময় দেখা যায় স্কোয়াড সাজাতেই অনেক কঠিন বিপত্তিতে বার্সা কোচদের পড়তে হয় এবং তখন আপনার লা মাসিয়াতে ফিরে যেতে হবে, তখন মার্ক কাসাদো, মার্ক বের্নালের মতো প্লেয়ারদেরকে আপনার প্রমোট করতে হবে, সেখানে দোষের কোনো কিছু নাই। তবে তাদের সঙ্গে বাকি প্লেয়ারদের একটা যে রোটেশন সিস্টেম তৈরি করা, এটা বার্সার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের একটা। মিডফিল্ডে এই ইকুয়েশনগুলো যত তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবেন হ্যান্সি ফ্লিক, বার্সার জন্য তত ভালো। সলভ করতে না পারলে এটা কোনো না কোনো সময় সিজনে আরও একবার ফিরে এসে ইনজুরি সংক্রান্ত ওই ইস্যুগুলো সঙ্গে যুক্ত হয়ে বার্সাকে ব্যাকফায়ার করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু এটা। আদিওস ভিস্কা এল বার্সা।